আমি অ্যাকচুয়ালি এই দীঘা তাজপুর মন্দারমণি রাস্তাটায় রয়েছি। আশেপাশের দৃশ্যটা দেখি বেলায় উঠে সূর্য ওঠাটা এখানে খুব ভালোভাবে বোঝা যায় না, কারণ ভীষণ রয়ে কুয়াশা পড়ে। আর এই তাজপুরটাই খুবই ফাঁকা মাঠ। আমি যে ছোটো বাড়িটাতে আছি এর আশেপাশে কিছু নাই, মানে ইনফ্যাক্ট এর 3-4 কিলোমিটারের মধ্যে কিছু নেই, প্রচণ্ড ফাঁকা জায়গা। সুতরাং যারা নিরিবিলিতে থাকতে চান সমুদ্র সৈকতে এসে, তাই জন্য তাজপুর ভালো, কিন্তু এই বাড়িগুলোর প্রচণ্ড ডিমান্ড থাকে, প্রায় পাওয়াই যায় না। মানে এমন কিছু ভালো নয়, তাও খুব একটা পাওয়া যায় না। ইন এনি কেস, যেটা হলো আমার যেটা নিয়ে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে প্রাইমারিলি আমি এখানে যেটা বুঝতে পারছি এসে, সেটা হচ্ছে যে মোরাললেস বাংলায় কিন্তু কর্মোদ্যোগ চলছে না তা না। দেখুন, হোটেল তৈরি হচ্ছে, মানে ইনফ্যাক্ট মন্দারমণিতে, দীঘাতে, নিউ দীঘাতে এত এত হোটেল গজিয়ে উঠছে, বাংলার যত কালো টাকা সব ওখানেই যাচ্ছে। তো এই কালো টাকার হোটেল আর রিসর্ট ব্যবসার সমস্যা হচ্ছে কি, মানে আমি ভালো দিক খারাপ দিক দুটোই বলবো। একটা হচ্ছে বোধহয় খুব একটা নিয়ম মেনে কেউ এখানে বাড়ি টাড়ি বা হোটেল বানায় না, প্রায় 100% গ্যারান্টিড। এটা হচ্ছে খারাপ দিক। হ্যাঁ, আর একটা খারাপ দিক হচ্ছে, যেহেতু নিয়ম মেনে বানায় না হোটেলগুলো, বাড়িগুলো কোয়ালিটি প্রচুর বাজে, টাম্বিং সাংঘাতিক বাজে। মানে বাংলার সালে কোনো হোটেলেই বা কোনো বাড়ির প্লাম্বিং দেখি খুব একটা ভালো নয়। বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে যা বুঝলাম, এখানে প্লাম্বাররা সবচেয়ে বেশি টাকা মারে, মানে সবচেয়ে 2 নম্বরই চলে প্লাম্বিংয়ে, সবাই কমিশন খায়। মানে যে নেতার কালো টাকায় হোটেল হচ্ছে, সেও কমিশনের টাকায় খাচ্ছে। আবার সে জায়গায় কন্ট্রাক্টর দিয়েছে, সেও কমিশনের টাকায় খাচ্ছে। সে আবার জায়গায় প্লাম্বিংয়ের কন্ট্রাক্ট দিয়েছে, সেও কমিশনের টাকায় খাচ্ছে। বাংলাটা পুরোই কমিশনের টাকায় চলে আর কি। সে জায়গায় সে যাই চলুক। তো সমস্যা হচ্ছে কি, প্লাম্বিংয়ের কোয়ালিটি কিন্তু বেশ খারাপ এসব জায়গায়, এবং এটা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল একটা প্রবলেম। তো এটা গেল বাজে দিকটা। আর একটা হচ্ছে, অবভিয়াসলি প্রকৃতির তো কিছু ক্ষতি হচ্ছে, যেভাবে মাশরুমের মতো গজিয়ে উঠেছে। ভালো দিক হলো এই যে, এরা কিন্তু যেহেতু প্রচুর প্রপার্টি, প্রচুর রিসর্ট, প্রচুর হোটেল গড়ে উঠেছে, এই জায়গাটা কিন্তু আমি বলবো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল। যেমন ধরুন যে আপনি যদি গোয়াতে যান, গোয়াতে কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি মরতে বসেছে। কারণ গোয়ায় লিমিটেড সাপ্লাই আছে রুমের, এবং প্রচুর উল্টোপাল্টা দরদাম করে, যার জন্য ওটা ব্যাংকক থেকে শুরু করে, ভিয়েতনামের থেকে শুরু করে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। ফলে ওগুলো আর কম্পিটিশানে পেরে উঠছে না। এইখানে কিন্তু এই গোটা বেল্টটা, মন্দারমণি থেকে নিউ দীঘা পর্যন্ত অনেক সস্তায় রুম পাওয়া যায়। যেমন ধরুন ব্যাংককে আপনি প্যাটার মতো অত্যন্ত সুন্দর জায়গায় $40 মানে মোরলেস লাইক 3-3.5 হাজার টাকায় সুন্দর রুম পাওয়া যায়। ঠিক আছে, মানে ঠিকঠাক সময় গেলে আর কি। ভালো রুম মোটামুটি $60-70 প্যাটাতে পাওয়া যায়। সেইখানে যদি এইরকম একটা জায়গা, যেটা দীঘা বা মন্দারমণি, পুরী, যেটা খুব একটা আপস্কেল জায়গা নয়, সেসব জায়গায় যদি মানে জেনারেলি হোটেল ভাড়া 2-3 হাজার টাকার বেশি বেড়ে যায়, লোকে ব্যাংককে চলে যাবে, যেটা গোয়ার ক্ষেত্রে হয়েছে। গোয়াতে অ্যাভারেজ রুম রেন্ট মোটামুটি 4-5 হাজার থেকে শুরু হয়। তো ন্যাচারালি লোকে বলবে, আরে আমি তো ব্যাঙ্গালোর, ভিয়েতনামে চলে যাবো। ফলে গোয়ার ট্যুরিস্ট কিন্তু হারিয়েছে। আজকে এটা খেয়াল রাখতে হবে, ট্যুরিজম কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেট। তো এইখানে কালো টাকায় এরকম অসংখ্য হোটেল ব্যবসা গজিয়ে ওঠার এইটা একটা ভালো দিক, যে এখানে এখনও মোটামুটি সস্তায় অ্যাফোর্ডেবল রুম সবাই দেয় উইকডেজে আসলে। ফলে ব্যবসাটা কিন্তু চলছে। এরপরে যখন নেক্সট স্কেলে দামটা যাবে, লোকে গিয়ে ব্যাংককে চলে যাবে, ভিয়েতনামে চলে যাবে, বালিতে চলে যাবে। সেইটা এখানে সবার একটা মাথায় খেয়াল রাখা উচিত, যে ট্যুরিজম বিজনেসও কিন্তু একটা কম্পিটিশান, এবং যে কম্পিটিশানে গোয়া সাংঘাতিকভাবে হেরে গেছে। হ্যাঁ,